আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। রাজনীতির দাবা খেলায় কখন যে কোন চালটা উল্টে যায় তা বোধহয় সবচেয়ে পোর খাওয়া রাজনীতিকরাও সবসময় আসলে হিসাব করে উঠতে পারেন না। ক্ষমতার মসনদ বড় অদ্ভুত একটা জায়গা। এখানে সবাই আসতে চায়, কিন্তু একবার এসে গেলে স্বেচ্ছায় কেউ সেই সিংহাসন কিন্তু কোনোভাবেই ছাড়তে চায় না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটে গেল যা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনীতির অন্দরমহলে রীতিমতো বলা চলে ঝড় বয়ে যাচ্ছে। আজ আমরা এমন একটা সমীকরণ মেলানোর চেষ্টা করব যা হয়তো আগামী দিনের বাংলাদেশের জাতীয় রাজনীতির গতিপথ অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখুন ঘটনা প্রবাহ কিভাবে এগুচ্ছে। গতকালই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি খুব স্পষ্ট ভাষায় তার দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, সামনে কঠিন সময় আসছে। হেসে খেলে দিন পার করলে কিন্তু দেশের বড় ক্ষতি হয়ে যাবে। কথাটা দেশ কাটতে না কাটতেই ঠিক পরের দিন দুপুরবেলা আমরা একটা চমক দেওয়ার মতো খবর পেলাম। বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, যিনি বিএনপির রাজনীতির একজন অত্যন্ত প্রভাবশালী এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, সেই দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এখন আপনারা একটু ভেবে দেখুন, মাত্র ৩.৫ মাস আগে যে সরকার গঠিত হলো, সেই সরকারের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হঠাৎ করে কেন পদত্যাগ করবেন? রাজনীতিতে কি আসলে হঠাৎ বলে কিছু আছে? সরকারিভাবে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তা হলো শারীরিক অসুস্থতা। তারেক রহমান সাহেবের কাছে দেয়া পদত্যাগ পত্রে দীপেন দেয়ান বলেছেন যে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন, আর তার এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের কাজে ব্যাঘাত ঘটছে। তাই সরকারের কাজের গতিশীলতা বজায় রাখতেই তিনি স্বেচ্ছায় উনার মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। শুনতে খুব চমৎকার এবং অত্যন্ত দায়িত্বশীল একটা কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু একজন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষকের জায়গা থেকে যদি আমি আপনাদের সাথে বিষয়টা নিয়ে আরেকটু গভীরে গিয়ে আলোচনা করি, তাহলে সমীকরণটা কি আসলেই এত সহজ মনে হয়? দীপেন দেওয়ান কিন্তু রাজনীতির মাঠে কোনো আনকুড়া বা উড়ে এসে জুড়ে বসা মানুষ নন। তিনি পারিবারিক ভাবেই বিএনপির রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত। তার বাবা শফিউল দেওয়ান স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। দীপেন দেওয়ান নিজে পেশায় ছিলেন একজন যুগ্ম জেলা জজ। ২০০৫ সালে সেই লোভনীয় এবং সম্মানজনক সরকারি চাকরি ছেড়ে তিনি স্বেচ্ছায় বিএনপির রাজনীতিতে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি রাঙ্গামাটির মতো জায়গায় রাজনীতি করেছেন। ২০১০ সালে জেলা বিএনপির সভাপতি হয়েছেন। ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। আর সবচেয়ে বড় কথা, সর্বশেষ নির্বাচনে তিনি যখন রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন, তখন কিন্তু তিনি অন্য সব নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এটা কিন্তু চারটেখানি কোনো কথা নয়। তার মানে আসলে কি দাঁড়ালো? তার মানে হলো এই মানুষটার একটা বিশাল জনসমর্থন আছে। তিনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে দলের বিরোধী দলে থাকার চরম দুঃসময়গুলো পার করে আজ এই ক্ষমতার স্বাদ পেয়েছেন। তার বয়স মাত্র ৬৩ বছর, যা বর্তমান সময়ের রাজনীতিতে খুব একটা বেশি বয়স কিন্তু নয়। একজন মানুষ যিনি পেশায় বিচারক ছিলেন, যিনি অত্যন্ত ধীরস্থির এবং বুঝে শুনে পা ফেলেন, তিনি ক্ষমতার মাত্র ৩.৫ মাসের মাথায় শুধু শারীরিক অসুস্থতার কথা বলে এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এটা মেনে নেয়াটা একটু কঠিনই বটে। অসুস্থ হলে তিনি কিছুদিন ছুটিতে থাকতে পারতেন, কিংবা তাকে কোনো দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা যেত। কিন্তু তিনি একদম সরে দাঁড়ালেন। এটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগে, কেন? এটার উত্তর
খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। খুব বেশি অতীত নয়। এই তো ২০২৪ সালের ৫ আগস্টের কথা একবার স্মরণ করুন। আওয়ামী লীগ সরকারের পতনটা কিভাবে হয়েছিল? একটা প্রচন্ড ক্ষমতাধর সরকার, যাদের শেকড় সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছিল বলে মনে করা হতো, সেই সরকারটা তাসের ঘরের মতো একদম ভেঙে পড়ল। আর পতন পরবর্তী দৃশ্যপটটা কেমন ছিল? আজ আপনারা দেশের যে প্রান্তেই থাকুন না কেন, একটু চারপাশে তাকিয়ে দেখুন। ২৪-এর সেই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি বা প্রভাবশালী নেতাদের কারো বাড়িঘর কি আস্ত আছে? নেই। বেশিরভাগ নেতার বাড়িঘর আগুনে পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। তারা প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন, কেউ কেউ পালিয়ে গেছে। যারা পালাতে পারেনি তারা জেলে গেছে। এখন বর্তমান সময়ে কেউ কেউ বনে বাদারে বা আত্মগোপনে মানবতার জীবনযাপন করছে। এমনকি ঈদ কিংবা উৎসবের দিনগুলোতেও তারা নিজেদের বাড়িতে থাকতে পারছেন না। একটা চরম বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান এই সময়টুকু সেই সময়কার প্রভাবশালী একটি দলের নেতাকর্মীরা বর্তমান সময় পার করছেন। এখন প্রশ্ন হচ্ছে, দীপেন দেওয়ানের পদত্যাগের সাথে আওয়ামী লীগের পতনের সম্পর্ক কি? সম্পর্কটা হলো মনস্তাত্ত্বিক এবং দূরদর্শিতা। রাজনীতির মাঠে যারা একটু বুদ্ধিমান, যারা শুধু অন্ধ আবেগে গা ভাসান না, তারা কিন্তু দেয়ালের লিখন পড়তে পারে। তারেক রহমান সাহেব যখন বলছেন সামনে কঠিন সময়, তখন বুঝতে হবে যে সরকারের ভেতরে বা বাইরে কোথাও কিন্তু একটা বড় ধরনের অসন্তোষ কিংবা বলা চলে সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। হয়তো অর্থনীতি, হয়তো আইন শৃঙ্খলা কিংবা ক্ষমতার অপব্যবহার। কিছু একটা এমন পর্যায়ে যাচ্ছে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর দীপেন দেয়ান যেহেতু একজন সাবেক জজ, তিনি প্রমাণ দেখতে অভ্যস্ত। তিনি হয়তো বুঝতে পারছেন যে বর্তমান রাজনৈতিক ধারায় যেভাবে দেশ চলছে, তাতে খুব শিগগিরই আরেকটা রাজনৈতিক টর্নেডো এই দেশে আঘাত হানতে পারে। এবং সত্যি বলতে কি, যদি এবার কোনো রাজনৈতিক পট পরিবর্তন বা টর্নেডো আসে, তবে বিএনপির জন্য পরিস্থিতিটা আমি মনে করি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। অনেকেই কিন্তু বলা বলি করছেন যে আওয়ামী লীগের নেতাদের অন্তত পালানোর একটা রাস্তা ছিল। অনেকে হয়তো পার্শ্ববর্তী দেশে গিয়ে যেভাবে পেরেছেন আশ্রয় নিয়েছেন। কিন্তু এখন সীমান্ত পরিস্থিতি অনেক বেশি কড়াকড়ি। আন্তর্জাতিক সমীকরণও কিন্তু পাল্টে গেছে। এখন যদি বর্তমান ক্ষমতাসীনদের উপর কোনো গণজাগরণ বা আক্রোশ আছড়ে পড়ে, তবে নেতাদের বাড়িঘর হয়তো শুধু পূর্বেই না, সাধারণ মানুষের ক্ষোভের আগুনে তা হয়তো মাটির সাথে পুরোপুরিভাবে মিশে একদম সমতল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় দীপেন দেয়ানের মতো দূরদর্শী এবং সজ্জন রাজনীতিকরা এই অশনির সংকেতটা বেশ ভালোভাবে কিন্তু এখন টের পাচ্ছে। তারা বুঝতে পারছেন যে দলের এই যে নীতি বা দেশ চালানোর বর্তমান যে স্টাইল, সেটা হয়তো তারা একা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যখন পতন আসবে, তখন দায়ভারটা কিন্তু মন্ত্রী হিসাবে তার কাঁধেও পড়বে। জনতার রোষানল তো আর কোনোভাবে বাছ বিচার করে না, তাই না? তাই বুদ্ধিমানের কাজ হলো সময় থাকতে নিরাপদ দূরত্বে সরে যাওয়া। এই শারীরিক অসুস্থতা হয়তো একটা সম্মানজনক প্রস্থান বা এক্সিট রুট মাত্র। আজ তিনি মন্ত্রিত্ব ছাড়লেন, এরপর হয়তো দেখবেন ধীরে ধীরে সংসদ সদস্য পদ বা সক্রিয় রাজনীতি থেকে নিজেকে তিনি যেভাবেই পারবেন গুটিয়ে নেবেন। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিশাল বড় বার্তা। একটা অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু এত দ্রুত পদত্যাগের ঘটনা আমরা দেখিনি, যা এই নির্বাচিত সরকারের মাত্র ৩.৫ মাসের মাথায় দেখতে হলো। এটা আসলে প্রমাণ করে যে ক্ষমতায় বসাটাই শেষ কথা নয়, ক্ষমতাটা কিভাবে চর্চা করা হচ্ছে সেটাই আসল। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা একবার যখন স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছে, তখন তারা জানে যে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। সুপ্রিয় দর্শক, সামনের দিনগুলো সত্যিই খুব রহস্যময় এবং ঘটনাবহুল হতে যাচ্ছে। দীপেন দয়ানের এই পদত্যাগ কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটি একটি দীর্ঘ ট্রেন্ডের শুরু মাত্র? দলে থাকা অন্যান্য শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরাও কি
একইভাবে নীরবে সরে দাঁড়াবেন, নাকি সরকার নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় কিন্তু আমাদেরকে এনে দেবে। তবে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ঝড়ের পূর্বাভাস কিন্তু আকাশে জমতে শুরু করেছে। এই ঝড়টা কোন দিক থেকে আসবে এবং কোথায় গিয়ে থামবে, সেটা এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আলোচনা শুনলেন, তারা নিজেরাও চারপাশের পরিস্থিতি একটু খেয়াল করবেন। এবং আপনাদের কি মনে হয় এই পদত্যাগের পেছনের আসল গল্পটা কি? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আরো বিভিন্ন বিষয়ে যুক্ত হতে পারে। কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের বিভিন্ন ধরনের গুঞ্জন কানে আসছে। বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। হয়তোবা দীপেন দেওয়ানের পদত্যাগের পিছনে অন্য কোনো জটিল সমীকরণ এখানে থাকতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য, আপনাদের বিশ্লেষণ তুলে ধরবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।